নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে গিয়ে আওয়ামী লীগ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন পরিচালনার জন্য আবশ্যকীয় সব সংস্থা ও প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ন্যস্ত করা এবং নির্বাচনকালীন সরকারের কর্মপরিধি কেবল আবশ্যকীয় দৈনন্দিন কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথা বলে এসেছে। এর আগের দফায় 2013 সালের 20 নভেম্বর নবম জাতীয় সংসদের 19তম অধিবেশন শেষ করতে রাষ্ট্রপতির আদেশ যায় স্পিকারের কাছে। ওই সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনকালীন সরকার পরিচালনায় তিনি রাষ্ট্রপতির অনুমতি পেয়েছেন। এই নির্বাচনকালীন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে, মৌলিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। সেবার সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রধানমন্ত্রীর প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করলে এরশাদের জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটভুক্ত জাসদ ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দলের প্রতিনিধিত্বে 29 মন্ত্রী ও 10 উপদেষ্টাকে নিয়ে গড়ে ওঠে নির্বাচনকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকারের এক দফা এক দাবি থেকে সরে এসে বিএনপি 2015 সালের জুলাই থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং গত 18 নভেম্বর থেকে নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছে। যথাসময়ে ওই সরকারের রূপরেখা উপস্থাপনের কথাও বলেছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সংবিধানের ভেতরে থেকেই একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করছে তারা এবং সংসদের বাইরে থাকা সত্ত্বেও এ দফায় তাদের সর্বদলীয় সরকারে ডাকা হলে তারা সাড়া দিতে পারেন। তবে দলটি নির্বাচনকালে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করতে চায়। আবার অনেকে বলছে, নির্দলীয় সরকারের দাবি থেকে সরে আসবে না বিএনপি। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের দূরত্ব কি কমছে নাকি আগের জায়গাতেই আছে দুই দল? এই বিষয়ে আলোচনা করতে আজ রাজকাহনে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত, জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। স্বাগত আপনাদের তিনজনকেই। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনাকে দিয়েই শুরু করি। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে যেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন এর মধ্যে এবং তার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আওয়ামী লীগের তরফে যে প্রস্তাব দিয়ে আসা হলো, তাতে একরকম পরিষ্কার যে বিএনপি কি ভাবছে বা 2014-তে যেভাবে নির্বাচন হয়েছে তার বাইরে কোন রকম পদ্ধতিতে নির্বাচনের কথা কনসিডার করছে না আওয়ামী লীগ। সেটা কি আপনার কাছেও মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আসলে কথাটা ওভাবে না, সংবিধানে যা আছে সংবিধান মেনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে, যে সংবিধানের ধারা উল্লেখ করে তারা বলেছে যে এই ধারা অনুযায়ী সংবিধানে এখন পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত সংবিধান বহাল থাকবে, চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত সংবিধানের বাইরে যাওয়ার কোনো অবস্থা কারো ক্ষমতা আসলে কারো নেই। সুতরাং সংবিধানের ধারাবাহিকতায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এখন যদি বিরোধী দল বা অন্য কেউ যে কোনো কথা বলুক না কেন, সংবিধানের মধ্যে থেকে বলতে হবে। এবং বিরোধী দল বা রাজপথের বিরোধী দল যাদের কথাই বলেন না কেন, তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে তা কিন্তু খুব যে গত 14 সালের যে নির্বাচন হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে না, আমি ওই মানুষ পোড়ানোর কথা বলছি না, আমি বলছি না যে তারা রাস্তা অবরোধ করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, এই কথা না, নির্বাচন প্রসিডিওরের কথা বলছি, নির্বাচন প্রত্যাখ্যানের কথা নয়। সেভাবে কিন্তু তারা একটা সহায়ক সরকারের কথা বলেছে। সহায়ক সরকারে কিন্তু গতবার আপনি সেপ্টেম্বর অক্টোবরে যদি দেখে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আপনারা কোন মন্ত্রণালয় চান, কয়জনকে মন্ত্রী চান, সে ব্যাপারে আলোচনা হতে পারে। এমনকি তিনি টেলিফোন করেও বেগম খালেদা জিয়াকে কিন্তু আসার কথা বলেছিলেন তিনি, কিন্তু সে সময় তারা না এসে নির্বাচন শুধু বর্জন নয়, নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন এবং দেশে অশান্তির সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যে কাজগুলো করেছিলেন জনগণ সেটা মেনে নেয়নি। সেই মেনে না নেওয়ার কারণে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে, যদিও অনেক কোথাও ভোট হতে হয়নি অনেক জায়গাতেই, সে তার দায়িত্ব অবশ্য বিএনপি নিতে হবে তারা অংশগ্রহণ না করার জন্য। তারপরে দেশে একটি নির্বাচন হয়েছে এবং দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। তার প্রমাণ আপনারা দেখেন, 190টি দেশের যে প্রতিষ্ঠান, পার্লামেন্টের প্রতিষ্ঠান, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, তাদের কিন্তু চেয়ারম্যান বাংলাদেশের সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন, একজন মাননীয় সংসদ সদস্য। একজন সিপিএস, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছেন আমাদের মাননীয় স্পিকার। এবং যতগুলো নির্বাচন হয়েছে এই গত 3টি বছরে, বাংলাদেশের প্রতিনিধি যে কয়টি নির্বাচন করেছে আজকে পর্যন্ত কোনো নির্বাচনে হারে নাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি জাতীয় পরিমণ্ডলে আসি, জাতীয় পরিমণ্ডলে তো এই সংসদ
আশানুরূপ গ্রহণযোগ্যতা নিশ্চয়ই অর্জন করতে পারেনি। আপনি সংসদ সদস্য, আপনি কি মনে করেন যে আপনার এলাকার ভোটাররা তারা সন্তুষ্ট ওই নির্বাচন নিয়ে? বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, তারা দুমুঠো খেয়ে রাতে শান্তিতে ঘুমাতে চায়। তারা চায় না ওই পেট্রোল বোমা মেরে 221 জনকে নির্বাচনের নামে, প্রতিহত করার নামে হত্যা করা হোক, কিংবা নির্বাচনের বর্ষপূর্তিতে এক অবরোধ জেনে আরো শত শত মানুষকে পঙ্গু করা হোক। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, কিন্তু যারা ভোট প্রতিহত করে, যারা ভোট দিতে বাধা দেয়, তাদেরকে ঘৃণা করে বাংলাদেশের মানুষ। তারা বাংলাদেশের মানুষ অতীতেও ভোট দিয়েছে, স্বাধীনতা পূর্বের সময় ভোট দিয়েছে, স্বাধীনতা পরবর্তীকালে ভোট দিয়েছে। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মনা মানুষ, তারা ভোট দিতে চায়, কিন্তু ভোটের নামে যারা ভোট প্রতিহত করতে হয়, ভোট বানচাল করতে হয়, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেয় নাই, কখনোই মেনে নেবে না। কাজী ফিরোজ রশিদ এমপি, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং যে প্রস্তাব আওয়ামী লীগ দিয়ে এলো রাষ্ট্রপতির কাছে, তাতে কি এটা মনে হয় যে সেই আওয়ামী লীগের প্রস্তাবে বলাই হয়েছে যে সংবিধান মেনেই নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকারের কাজ খুব রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে সংবিধান মেনে এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে তিনি আশা করেন। ধরে নেওয়া যায় যে আসলে তার ওই রকম একটি সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা এবারও করবেন আওয়ামী লীগ প্রধান? ধন্যবাদ। আসলে সংবিধানে যেভাবে আছে, যেমনটি আছে, ঠিক সেভাবেই একটি নির্বাচন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সরকার বিষয়ে তো সেরকম কিছু নাই সংসদে। নির্বাচনকালীন কোনো সংবিধানের কোথাও নাই যে নির্বাচনকালীন একটি সরকার গঠন করতে হবে। এই সরকারের অধীনে একটি নির্বাচন হবে, এটা সংবিধানে আছে, একদম স্পষ্ট। ওনার সংবিধান মেনে চললে ওইটি হবে। গতবার উনি হয়তো ওনার নিজের থেকে বলেছিলেন যে আসুন আমরা সবাই মিলেমিশে একটি নির্বাচন করি, তখন পরিবেশ পরিস্থিতি ওই ধরনের একটি অবস্থা ছিল, খুব টালমাটাল অবস্থা, সারা দেশে জ্বালা পোড়া আন্দোলন। তো উনি মনে করেছিলেন সকল দলকে নিয়ে একটি নির্বাচন চাই, যে হারুক যে জিতুক, দেশটা তো সবার, গণতন্ত্র ঠিক থাকুক, সংবিধান ঠিক থাকুক। এই জন্যই উনি বোধহয়, আমার ব্যক্তিগত ধারণা, ওই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। এবং আপনারা নিজেরা মিডিয়া কর্মী হিসেবে অবশ্যই দেখেছেন সেই প্রস্তাবের সব কিছু প্রধানমন্ত্রী ছিল, আমি বিস্তারিত বলবো না। এবং বলেছিলেন যে আপনি আসুন, হরতালটা উদ্যোগ করে আসুন, বসুন, যেখানে বলবেন আমরা এটা একটা নির্বাচনে যে চলে যায় শান্তিপূর্ণভাবে। কিন্তু সেটা প্রত্যাখ্যান করায় নির্বাচনটা কিন্তু যত যাই এখন বলেন যে নির্বাচনটা নানা রকম প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু আমি শুধু একটি কথা বলতে চাই, ধরেন জাতীয় পার্টি যদি নির্বাচনে আসতো, আমি ধরে নিলাম যে নির্বাচনটা হলো না, তো নির্বাচন না হলে গণতন্ত্র থাকতো না, গণতন্ত্র না হলে সংবিধান থাকতো না, আইনের শাসন থাকতো না, দেশের যত উন্নয়ন দেখেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে 1844 সালে একটি দুর্ভিক্ষে এ দেশে 30 লক্ষ লোক মারা গেছিল ভারত উপমহাদেশে। তখন লোক ছিল কিন্তু আমাদের এখানে টোটাল 1.5 কোটি এই বাংলায়। এখন 16-17 কোটি মানুষ, দুর্ভিক্ষ নেই, খাদ্যের সঙ্গে সম্পূর্ণ। এটা উন্নয়ন। আমি তাই তো বলবো যে একটা স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে, স্থিতিশীল গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে কবে আপনি দেখেন এই যে পদ্মা ব্রিজ মাথা উঁচু করে দেয়, সেটা হইতো না, সম্ভবই ছিল না, অতীতে হইতে পারে নাই। বিদ্যুতের সংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছে, এটা হইতো না। আমি তর্কের সাথে তর্ক করবো না, আমি শুধু এইটা বলতে চাই যে জাতীয় পার্টি তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। অতীতে কোনো সংসদ এই সংসদ থেকে বেশি কার্যকর ছিল না। আপনার সাথে আমি যে কোনো লোকের সাথে এখানে ডিবেট করতে পারবো 1 ঘন্টা, আনেন যে সংসদে গণতন্ত্র আমরা দেখেছি 90-এর পর থেকে 2টি দলই নির্বাচন করেছে, সংসদে গেছে, প্রথম দিন সাইন করে গিয়ে বেরিয়ে চলে আসছেন। জি, আপনাদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীও তার বক্তব্যে, ধন্যবাদ দিয়েছেন, বিরোধী দলকে বলেছেন কার্যকর সংসদ তৈরি করতে পেরেছেন আপনারা, সরকারি দল আমরা এটা অর্জন করেছি। কারণ আমরা বলতে চাই যে কে সরকার আসলো গিয়ে গেল এটা বড় কথা না, দেশটা সবার ঊর্ধ্বে। আপনি যখন একটু ভিন্ন প্রসঙ্গে গেলেনই, আমি একটা প্রশ্ন করি, এই যে কার্যকর সংসদ আপনারা করলেন, আপনারা বলছেন প্রধানমন্ত্রী ধন্যবাদ দিলেন, প্রধানমন্ত্রীও কার্যকর সংসদ শব্দটি সম্ভবত ব্যবহার করেছেন, কিন্তু সেই সংসদ যাদের জনগণ সেই সংসদকে সবচেয়ে বেশি গ্রহণ করলো না কেন? এই রকম একটি কার্যকর সংসদ তো সবচেয়ে গ্রহণযোগ্য হওয়ার কথা। এইটা উচিত ছিল, তাই যদি সবাই আসতো বেশি ভালো হইতো। এটা সংবিধানে কেউ না আসলে কিছু আসা যায় না, কিন্তু আমরা জনগণের পাবলিক পারসেপশনটা ছিল সব দল আসবে। বিএনপি একটি বড় দল, 3বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তারা আসবে। এখন যদি তারা না আসে, তাহলে সংবিধানকে রাখার জন্য একটা নির্বাচন করতে হবে, এবং নির্বাচন করার পরে সরকার গঠন করতে হবে। সরকার আমরা গঠন করতে পারতাম,
মেবি যে ওনারা আসলে হয়তো আমরাই সরকার গ্রহণ করতে পারতাম, তাও তো হতে পারতো। দুই দল সমান ভোট পাবে, আমাদের সন্তোষের মতো ডাকতো যে ভাই আপনারা সরকার গ্রহণ করেন, তবু আওয়ামী লীগের ঠাকান। আমরা সেইভাবে একটা চিন্তা করছিলাম। আপনারা আরো সুদিনের অপেক্ষায় আছেন আপনাদের। ছিলাম। ফিরোজ রশিদ, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে গতবার প্রধানমন্ত্রী যেটা করেছেন, আপনি যা বলছেন তা যদি আমি ঠিক বুঝে থাকি, সেটা তার একটা গুডউইল জেস্টারের মতো ছিল, মানে বদান্যতা ছিল, এটা হচ্ছে নিজে চেষ্টা করেছিল তিনি একটা সবাইকে নিয়ে করতে গিয়ে এমন করেছেন। তার মানে সেটাও এবার নাও করতে পারেন, মানে এবার যেরকম আমার সরকার ব্যক্তিগত চলছে- ধারণা, এটা তো আমার আচ্ছা, কথা না নিশ্চয়ই যে আমরা এটা সবাই প্রধানমন্ত্রী ধারণাই কি করবেন। করছি। উনি সব বড় দলের উনি মাননীয় প্রধানমন্ত্রী 3 বার দেশ চালাচ্ছেন, উনি জানেন ভালো করে কিভাবে করবেন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে এবার যেভাবে সংবিধান আছে তার বাইরে উনি অ্যাকচুয়ালি যাবেন না, এটা আমার ধারণা। এখন আপনারা যেভাবে এটাকে ইন্টারপ্রেট করেন, যে বোঝানোর চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, সেটা মানে অন্য কথা। এবার উনি সবাইকে ডাকবেন না যে আপনারা ওই সরকারে যোগ দিতে পারেন, বা এই যেই যে মন্ত্রণালয়ে সংবিধানে ইচ্ছা যা হয়- যা আছে তাইতে আছে, যদি ডাকার কথা থাকে অবশ্যই ডাকবেন, দাওয়াত দেওয়ার কথা থাকে দাওয়াত দিবেন। নাই। আর যদি না থাকে তাহলে উনি যা সংবিধান আছে তার বাইরের মধ্যে উনি যাবেন না, এটা আমার ধারণা হয়েছে ওনার বক্তৃতা অ্যাটলিস্ট। জয়নুল আবদিন ফারুক, আপনার কি ধারণা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আওয়ামী লীগ যে কথা, মানে যে প্রস্তাব দিয়ে এলো? কথাগুলো তো ভালোই বলেছেন দুজনে তো এই সরকারের এমপি, কার্যকর সংসদে। কিন্তু সরকারের না, জনগণের MP। জনগণের না, এটা হলো ওনাদের সরকারের এমপি, কার্যকর সংসদের এমপি ওনারা। তো সে কারণে আমি আমাদের দুই বন্ধুকে এটাই বলতে চাই যে প্রথমে রাজকান অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। অসংখ্য বিশেষ ধন্যবাদ করে আপনাকে। 2014 সালের যে সংসদ, সেটাকে আমরা অকার্যকর বলি, আর আমাদের দুইজন শ্রদ্ধেয় সহকর্মী তারা বলছেন যে এটা কার্যকর সংসদ। বিশ্বের অনেকগুলো দেশ স্বীকৃতি দিয়েছে, অনেকগুলো সরকার তো স্বীকৃতি হবে। এটাতে কোন নির্বাচন কোথায় কি হয়েছে অত খবর রাখার ওদের দরকার নেই। আমার কথা হলো গণতান্ত্রিক আন্দোলনে জয়লাভও আছে, পরাজয়ও আছে। কখনো আমরা জয় আসব, কখনো আমরা পরাজয়ে যাব। তাতে বিএনপির মেরুদণ্ড ভেঙে গিয়েছে, মেরুদণ্ড সোজা করে আর দাঁড়াতে পারবে না, বিএনপি বিলীন হয়ে গেছে, এই শব্দগুলো ঠিক না। বাংলাদেশ না এখানে কথা বলছি ও না আচ্ছা, আমি। আমি যদি আপনাকে একটু সুনির্দিষ্ট প্রশ্ন করি, আপনি জয়নুল আমাকে আবদিন বললে তো ফারুক, ওনাদেরকে 7 মিনিট বলতে আমি দিয়েছেন, আপনাকেও আমাকে বলতে তো দেব। বলতে আমি দেন। যদি আপনি আমাকে ইন্টারফেয়ার করলে তো আমি বলবো না। জি, আমি যদি সুনির্দিষ্ট প্রশ্ন করি আপনাকে, নির্বাচনকালীন সরকার না সব সরকারে ওনারা অনেকগুলো কথা বলেছে, জ্বালাও পোড়ার কথা বলেছে, আমাকে এগুলো বলতে দিতে হবে। জি। এখন বিষয়টা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে, মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে নির্বাচন কমিশন গঠন নিয়ে কতগুলো প্রস্তাব বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিয়ে আসছেন। সেগুলো প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট বিবেচনা করবেন ওনাদের দাবিগুলো। আবার 2014 সালে নির্বাচন আমরা আসার জন্য, মানে 2019 বৃহত্তম রাজনৈতিক দলগুলো 2014 সালে নির্বাচনে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো কথা বলেছেন। আপনারা আসেন, আমরা এটা দিব, ওটা করবো। তখন আমি ওই সংসদে ছিলাম, সিপিবির দায়িত্ব পালন করেছি, আমরা আসি নাই। কিন্তু এখন 2019 সালে নির্বাচনের জন্য বিএনপি আসবেন কিনা, এবং বিএনপি কতগুলো প্রস্তাব আমাদের মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, সে প্রস্তাবগুলো সরকার গ্রহণ করবে কিনা। আর মাননীয় নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির কাছেও কতগুলো প্রস্তাব দিয়ে আসছেন। সে প্রস্তাবগুলো যদি বিবেচনা করে সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করা যায়, তার পরবর্তীতে দেখা যাবে যে সরকার অধীনে, কোন সরকারের অধীনে নির্বাচনটা হবে সেটার বিষয়েও আমাদের নেত্রী স্পষ্ট আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দিয়েছে, বলেছে। তারপরে আমরা বলবো যে যখন নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের প্রস্তাব বা অন্যান্য দলের প্রস্তাবগুলো মেনে সকল নিবন্ধিত রাজনৈতিক দল না, সকল রাজনৈতিক দলে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন করা যায়, তারপর কার অধীনে নির্বাচন হবে সে বিষয় পরবর্তীতে। এটা আমি অগ্রিম বলতে চাই না, কিন্তু আমি এখন একটু ইন্টারাপ্ট আপনাকে করতেই হবে। মানে এখন আপনারা কি তার মানে এই জায়গায় গিয়েছেন যে প্রথমত নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন পছন্দ হলে কোন সরকারের অধীনে হবে সেটা কনসিডার করবার অবস্থায় বিএনপি আছে? কারণ বিএনপি তো ধরুন 2013 সালে, আপনার তো মনেই আছে যে নির্বাচন কমিশন কি হবে এই নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে গিয়েও আলোচনা করতে চায়নি, কারণ তারা বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। তার মানে এখন সেই জায়গায় একটা শিফট এসেছে, শিফট হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব তো এই
আমাদের এই নির্বাচন কমিশন গঠনের বিষয়টা নিয়ে যে রেওয়াজটা শুরু করেছে সেই রেওয়াজটাই তো আবার মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবও শুরু করেছেন। এটা আমরা পছন্দ করি, উনি ভালো কাজ করছেন, দেশের জন্য করছেন, জনগণের জন্য করছেন। কিন্তু সব কথা যে আমার মন্তব্য সেটাও আমরা বলি নেই। আমরা বলেছি যে, আমি তো আগে বলেছি গণতান্ত্রিক আন্দোলনে একবার জয় হবে, একবার পরাজয় হবে, সেটাতে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ হবে না, বন্ধ হয়ে যাবে না। আপনি বলেছেন আমরা প্রথমে ছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আবার আমরা এখন কেন আসলাম যে নির্বাচন কমিশন গঠনের পরে যদি এটা সকলে গ্রহণযোগ্য রাকিব মার্কা একটা নির্বাচন কমিশন না গঠনিত হয় এবং না করা হয়, তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তখন নির্বাচনকালীন সময়ে সরকার কি তত্ত্বাবধায়ক হবে না সকলে গ্রহণযোগ্য একটা সহায়ক গভর্নমেন্ট হবে, সে বিষয়ে বিএনপি বিস্তারিত পরে জানাবে। এটা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় নেত্রী জানিয়েছে। কিন্তু বিষয়টা আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, বিষয়টা হলো বল তাদের করে কোর্টে, সরকার তারা, সংসদ তারা, তাদের ভাষায় আমরা যতই না মানে, কিন্তু সংসদ তো তাদের হাতে। এখন যে বিষয়টা আছে, সংসদ চলছে, 22 তারিখ থেকে সংসদ চলবে, অধ্যাদেশ দেওয়ার কোনো আর সময় নেই। এখন যে কথাগুলো আওয়ামী লীগ বলেছে যে আইন প্রণয়নের কথা, এই যে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন প্রণয়নের কথা আওয়ামী লীগ বা অন্যান্য দল বলছে, সেটা কিন্তু এখন আর সম্ভব না। কারণ আওয়ামী লীগ অত্যন্ত একটা বুদ্ধিমান কৌশলগত কারণে বিএনপিকে আবার নির্বাচন থেকে দূরে রাখার একটা পরিকল্পনা আমার মনে হয় ভিতরে ভিতরে তাদের আছে। না হলে এত অল্প সময়ের মধ্যে রাষ্ট্রপতি যখন সংসদ ডাকলেন, যদি আইনে প্রণয়ন করে নির্বাচন গঠন নিয়ে, কমিশন গঠন নিয়ে, তাহলে এটা কোনো আর সম্ভব হচ্ছে না। কারণ এখন আইন তৈরি করতে হলে ক্যাবিনেটে পাস করতে হবে, ক্যাবিনেট থেকে যেটা যাবে আইন মন্ত্রণালয়ে, ডেটিং করে এটা আবার সংসদে যাবে, সংসদে উপস্থাপন হবে, স্পিকার মহোদয় এটা আবার কমিটিতে। তীব্র আপত্তি আছে যে সংসদে আপনারা নেই, সেই সংসদে আইন করা নিয়ে। সেটা তো আমরা বলি না, আমরা আইনের কথা বলি না, আমরা বলছি মহামান্য রাষ্ট্রপতির কাছে যে আপনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ডেকেছেন, সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিটি গঠন করার জন্য সার্চ কমিটিতে যে লোকগুলো নিয়ে আসবেন, সেগুলো বিষয়ে আমাদের প্রস্তাবগুলো ছিল। সে কারণে আমি মনে করি আপনি বারবার একই প্রশ্ন উঠছে বা সবাই বলতে চেষ্টা করছেন যে আপনাদের প্রথমে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করতে চেয়েছিলেন, এখন সেটা থেকে আপনার সরে আসছেন কিনা। আমরা তো সরে আসার বিষয়টা আমরা বলি না, আমরা বলছি যে আগে যেই সার্চ কমিটির দ্বারা নির্বাচন কমিশন সেটার দিকে আপনাদের নজর থাকবে। আমি কি আপনার উত্তর ডাক্তার হাবিবি মিল্লাত, আপনার উত্তর আমি একটা বিরতির পর এসে নেই। অনেকগুলো প্রশ্ন আছে, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার হাবিবি মিল্লাত এমপি, জয়নুল আবদিন ফারুক যে কথাটি বলছিলেন সেটা হচ্ছে যে প্রথমে আসলে তারা নির্বাচন কমিশনটি কেমন গঠিত হয় তারও মানে একটু এগিয়ে তিনি বলেছেন সার্চ কমিটিটি কেমন গঠিত হয় তার উপরে আসলে নির্ভর করছে যে সরকার এর মনোভাবটি বুঝবার প্রথম ধাপ হবে সেটি, এবং তারপরে আসলে তারা দেখবেন যে নির্বাচনকালীন সরকার কিরকম হলে তারা নির্বাচনে যাবেন। সেটাও তো সত্যি যে নির্বাচন কমিশন গঠনটি এখন একদম ঘটতে যাচ্ছে, কাজেই সেটির দিকেই তো প্রথম তাদের মনোযোগ দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ তো অনেক দূর গিয়ে নির্বাচন কালীন সরকার গঠনের কথা বলছে, ইশতেহার তৈরি করে ফেলছে, 3 মাসের মধ্যে দল প্রস্তুত করে ফেলছে। না, শুধু দল প্রস্তুত এখন থেকে শুরু হয়নি। গত বছর জুলাইতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আর 2.5 বছর বাকি আছে নির্বাচনের জন্য প্রস্তুত হও। আমরা তখন থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছি, কারণ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, 66 বছরের একটি দল, যে দলটি গণতন্ত্রের মাধ্যমে বিকশিত হয়েছে। সুতরাং নির্বাচন ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো পথ নেই ক্ষমতায় যাওয়ার। অন্যান্য দলের বিভিন্ন পথ আছে, তবে আমি সবচেয়ে অবাক হই যখন শুনি যে প্রথমে এতদিন তত্ত্বাবধায়ক সরকার আপনি বলেছেন, এটা সুস্পষ্টভাবে বিএনপি স্বীকার করুক আর না করুক, বিএনপি তার পথ থেকে চলে এসছে একটু দূরে। কারণ উনিও কিন্তু জয়নুল আবদিন ফারুক সাহেব, উনি একজন বিজ্ঞ নেতা, উনি ডিসিশন মেকারদের একজন, উনিও বললেন নির্বাচন কমিশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব কি ধরনের সরকারে যাব। তার অর্থ নির্বাচন কমিশনের পর কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না উনি এখনো শিওর না। উনি তো নিজেই বললেন যে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আমি শুধু একটা কথা বুঝতে পারি না যে বলেছেন কিন্তু 18 নভেম্বর যখন তিনি রূপরেখা দিয়েছেন নির্বাচন কমিশন গঠনের, বলেছেন যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাও তারা দেবে। আমরা কি কেউ কি চেয়েছে সহায়ক সরকারের রূপরেখা? এখন তো চাওয়ার দরকার নাই। জানতে চাই আমার কথা শুনতে হবে আপনাকে। আমরা যে কথা বলতে চাই, আমরা গণতন্ত্র করে মুখে ফেনা উঠিয়ে ফেলি, মনে প্রাণে বিশ্বাস করি না করি প্রত্যেকটি পার্টি গণতন্ত্রের কথা বলে।
কিন্তু গণতন্ত্রের একটা ধারা আছে। বাংলাদেশ সেই 1947 সালে পাকিস্তান ভারত বিভক্ত হওয়ার পরে ইন্ডিয়ার গণতান্ত্রিক ধারা কিন্তু একটা ধারায় পরিণত হয়েছে। ইন্ডিয়ান নির্বাচন কমিশন শক্তিশালী গণতান্ত্রিক ধারা, যত ঘটনাই ঘটুক না কেন ভোটটা কিন্তু ঠিক মতো হয়ে সরকার পরিবর্তন হয়। পাকিস্তানে কিন্তু এই ধরনের ঘটনা এই 47 বছরের ইতিহাসে ঘটেনি, কিন্তু আরো বেশি। বাংলাদেশে যে ইতিহাসটা ছিল 75-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, বাংলাদেশে যে সংবিধান নিয়ে আমরা কথা বলি, যে গণতন্ত্রের কথা বলি, সেই সংবিধান আস্থা করে ফিরে দেওয়া হয়েছিল। 21টি বছর এবং পরবর্তী 5 বছর এর জন্য আমাদের সারা জাতিকে এর মূল্য দিতে হয়েছে। আপনি যদি দেখেন আজকে আমরা মুখে গণতন্ত্রের কথা বলবো, আমরা সংবিধান মানব না, তা তো হতে পারে না। যে আপনাদের অন্য সরকার গঠন করবেন, আপনারা কিভাবে করবেন সে ব্যাপারে আপনাদের যদি সর্বসম্মত সিদ্ধান্ত হয় সেটা আলাদা কথা, কিন্তু আপনারা তো আলোচনায় আসেন না। আপনাদের আসলে মুখের উপর টেলিফোন রেখে দেন, আপনাদের আলোচনায় ডাকলে আপনারা অবরোধ রাখেন, আপনাদের আলোচনায় ডাকলে আপনারা মানুষ মারেন, আপনাদের আলোচনায় ডাকলে আপনারা দেশের সম্পদ ধ্বংস করেন। সুতরাং বলেছেন গণতন্ত্রের জয় পরাজয় আছে, সত্যিকার অর্থে গণতান্ত্রিক দলের জন্য জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জঙ্গি সংগঠন যারা মানুষ মারে তাদের কোনোদিন জয় হতে পারে না। তারা হয়তো 2-1 জনকে মেরে খুশি হতে পারে কিংবা 221 জনকে পোড়াতে পারে, কিন্তু তারা কখনোই জয়ের মুখ দেখতে পারবে না। কিন্তু এত অভিযোগ যেই দলের বিরুদ্ধে, সেই দলকে যে আবার 2019-এর নির্বাচনে আনতে হবে, না হলে যে নির্বাচনটি আবারও 2014 সালের মতো অগ্রহণযোগ্য হবে। কে বলেছে অগ্রহণযোগ্য হয়েছে? আপনারা প্রশ্নবিদ্ধ হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে শব্দ ধার নিয়ে বলি, আপনার প্রশ্নবিদ্ধ করেছে কারা? উনি তো কয়দিন আগেই বলেছেন আমি চাই যে কোনো বিতর্কের বাইরে থেকে নির্বাচন করতে। কিন্তু কেউ যদি বিতর্ক সৃষ্টি করে, আমি আপনি আছি, আপনার ভোট দেওয়ার অধিকার আছে, আমারও আছে। আপনি যদি ভোট না দিতে চান, বা আমি যদি ভোট দিতে না পারি, বিএনপি নির্বাচনে না আসায় আপনি একাই দাঁড়ান নির্বাচনে, অবশ্যই গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। আপনি যদি ভোটে না আসেন, আপনি যদি ভোট দিতে না যেতে পারেন, আপনার যদি 600 স্কুল ঘর পুড়িয়ে দেওয়া হয়, আপনার যদি বোমা মেরে স্কুল ঘর উড়িয়ে দেওয়া হয়, আপনার যদি বোমা পথে আসতে বাধা দেওয়া হয়, গণতান্ত্রিক আন্দোলনে এই ধরনের কোনো কিছু নাই। এটা গণতান্ত্রিক আন্দোলন, এটা জঙ্গি সংগঠন, এটা সন্ত্রাসী সংগঠন। আপনারা দেখেছেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, আপনারা দেখেন 10 ট্রাক বোমা অস্ত্র নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলায় একদিনে বোমা ফাটানো হয়েছে। সুতরাং আপনারা বললেই তো হবে না আমার ভোট দেওয়ার অধিকার, আমি ভোট দিতে পারলাম না, এই নির্বাচন হবে না। তাদেরকে প্রতিহত করার জন্য ওই নির্বাচন করা হবে। 2014 সালের 5ই জানুয়ারি যদি নির্বাচন না হতো, এই যে আজকে নতুন টিভি বিশ্লেষণে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, সরকারের বিরুদ্ধে বলছি, এটা আপনি বলতে পারতেন না। এই 24 ঘন্টা বিদ্যুৎ জ্বলতো না, সারা বাংলাদেশে খাদ্য সম্পূর্ণ হতো না, খাদ্য সম্পূর্ণ হতো না, বাংলাদেশে আজকে নিম্ন মধ্যমায়ের পরিণত হতো না। সুতরাং তাহলে হয়তো সামরিক সরকারের আবার ওই 111 এর সরকার নয়, এরশাদ জিয়া সরকারের মতো দেশের একটা সামরিক সরকার আসতো, দেশের জনগণকে আবারও দেশ ছেড়ে পালাতো। ডাক্তার হাবিবে মিল্লাত, এই জন্যই মানে বিএনপি সহ একটি 2019 সালে নির্বাচন করবার জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার বলতে বিএনপি কি বুঝিয়েছে সেটা জানবার একটা আগ্রহ থাকবে এবং একটা স্পেস রাখা দরকার। আমি একটা কথা বলি, আপনি যে কথাটি বলবেন, বেগম খালেদা যে কথাটি বলবেন, সারা দেশের মানুষ মনোযোগ দিয়ে শোনার কথা চিন্তা করবে যে উনি কি বলছেন। আমরাও চিন্তা করি কি সহায়ক সরকার একটা শব্দ উনি উচ্চারণ করলেন। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা টক শো করেছি 1000-5 আমার মনে হয় সহায়ক সরকার নিয়ে যদি এত সময় নাই আরো 1000-2 টক শো করব। সহায়ক সরকারটা কি তিনি একটু ক্লিয়ার করে বলে দেন, আমরা একটু সুযোগ পাই সাপোর্ট করার, আমরা হয়তো যদি ভালো হয় আমরা সাপোর্ট করব। কিন্তু আমরা বুঝতেই পারলাম না সহায়ক সরকারটা কি। সুতরাং সহায়ক সরকার নিয়ে আমরা কেন আলোচনা করব? জি, কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার মনে হয় কিনা যে বিএনপির কৌশলে একটা বড় পরিবর্তন এসেছে এবং সেই শিফটটা আসলে আওয়ামী লীগও টের পেয়ে, বা আওয়ামী লীগ আসলে মোটেও মনে করছে না যে তাদেরকে এবার সেধে সুধে নির্বাচনে আনতে হবে? এই কারণেই কি আসলে কোনো রকম যে মানে সংবিধান মেনেই আসতে হবে, বা এবার ওইরকম কোন নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা, এবার এমনকি নির্বাচন কমিশন কি বাছাই কমিটির মাধ্যমে গঠিত হবে কিনা, যেটা বিএনপির দাবি, এরকম কিছুই কিন্তু আসলে আওয়ামী লীগের প্রস্তাব বা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে ক্লিয়ার হলো না। আসলে আমার বন্ধু জয়নুল আবেদিন ফারুক সাহেব তো 5 বার এমপি, খুব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন। মনের কথাই বুঝে গেছে যে প্রত্যেকটা দলের নিজস্ব একটি রাজনীতি কৌশল থাকে এবং রাজনীতি একটি কৌশলের খেলা, যুদ্ধ একটি কৌশলের খেলা। কৌশলে যারা কৌশল অবলম্বন করতে পারে তারাও জিতবে। 71 সালে কিন্তু পাকিস্তান আর্মি এখানে 95,000 ছিল,
কিন্তু সামান্য কয়েকজন মুক্তিবাহিনী আর ইন্ডিয়ান আর্মিরা এসে এমনভাবে কৌশলটা করছে, ওরা বুঝতেই পারে না যে ওরা এখনই, নাহলে রক্তক্ষয়ী যুদ্ধে ঢাকা শহর কিছু থাকতো না। তো এটা কৌশলের। তো হয়তো বিএনপি গতবার যে কৌশল নিয়েছিল এবার কৌশল চেঞ্জ করছে, ওনার কথা বোঝা গেছে যে কৌশলের চেঞ্জ করি। তারা মহামান্য রাষ্ট্রপতি আহ্বানে সাড়া দিয়ে গেছেন এবং তারা অত্যন্ত ভালো মেজাজে ফিরে এসছেন। ওখানে ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, সমস্ত প্রস্তাবই অত্যন্ত ভালো প্রস্তাব। প্রশ্ন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের বাইরে আসার কোনো সুযোগ আছে? আমি বলবো নেই, কারণ মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে বসা আছে। প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরেও আসার সুযোগ নেই। সেটা একটা দিকে আছে, সংবিধানের বাইরে উনি হলে সংবিধানের রক্ষা করতে, উনি সংবিধানের বাইরে আসার কোনো স্কোপ ওনার নেই। আপনি বলতে চাচ্ছেন যে সার্চ কমিটি, এটাও সংবিধান নেই। মহামান্য রাষ্ট্রপতি যদি কালকে সার্চ কমিটি করেন আর কোনো নির্বোধ মানুষ আমার মতনও যদি এটা রিড করে দেয়, এটা বন্ধ হয়ে যাবে, কারণ সংবিধান তো নেই। তারপরে মানুষে করে না, কেন করে না? যে ঠিক আছে একটি দেশ অগ্রগতির দিকে, গণতন্ত্রের দিকে চলে আসুক, সংবিধানের পথে চলুক, সবাই ভালো থাকুক, সেজন্য আমরা অনেক কিছু মেনে নেই। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি যেভাবে চাইবেন সেভাবে নির্বাচন কমিশন গঠন করবেন, এটাই তো মোটামুটি একটা সংবিধানের মূল। আরেকটি কথা, যে আরেকটা কমিটি করলেই বা বেআইনি বা কেন? আরেকটি কথা কি যে না, ওটা তো করতেই পারেন, ওনারা বলেছেন, বা আমাদের একটা কথা আছে, রাষ্ট্রপতি সবাইকে খুশি করার জন্য করলেন, করার পরে এক সপ্তাহের মধ্যে আবার যেটা করবেন এটা সবাই খুশি হয়ে যাবে, কারণ আমার মতামত নিয়ে তো নেবেন না, উনি ওনার মতে করবেন, গেল এইটা। আর এখন বলছেন সরকার বদল মূল সমস্যাটা, যেখানে সরকার বদলের প্রধান সমস্যা হচ্ছে যারাই সরকার, বর্তমান সরকার বা অতীত, এটা হচ্ছে বাঘের পিঠে স্তর হওয়ার সমান। যদি কোনো সরকার মনে করেন যে আমি যদি এই বাঘের পিঠ থেকে নেমে যাই, বাঘ আমাকে খেয়ে ফেলাবে, আমার সমস্ত দল নিশ্চিহ্ন হয়ে পড়বে, অস্তিত্বহীন হয়ে পড়বে, কেউ সহজে এখান থেকে সরবে না। অতএব যার যার কৌশল শক্তভাবে অবলম্বন করে সে এগোবে। এবং এই কৌশল আপনাদের ঠিক এই মুহূর্তে, ইলেকশন আরও 2 বছর আছে, এই মুহূর্তে বলা খুবই মুশকিল, তবে এটা এই কৌশল তো। আপনার কি মনে হয়, মানে আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে যে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার থেকে 2015 জুলাই থেকে নিরপেক্ষ সরকারের কথা, এবং হঠাৎ 18 নভেম্বর থেকে নির্বাচনকালীন সহায়ক সরকার এই টার্মটি দিলেন, এবং সেটারই একটা রূপরেখা একটি কথা অনেকে বলে, নাম বদল করছেন কেন? আমি একটি কথা বলে যে পরপর 2 বার না এলে ই বাতিল হয়ে যাবে ওনাদের নিবন্ধন, মানে আরটিওর কথা বলছেন অনেকে। এইটা ঠিক না। কোন রাজনৈতিক দলের নিবন্ধন বন্ধ করে কেউ একটি বড় দেশে এইটা কেউ মান না। রাজনীতি হয় রাজপথে, এটি মীমাংসা হয়েছে রাজপথে। নিবন্ধন নেই করে আমাকে বন্ধ করে দেবেন ওই নির্বাচন কমিশন, এত ক্ষমতা নির্বাচন কমিশন। ওই বিপদে নাকি জাসদও আছে জোটের দল, কারণ তারা নাকি মানে তাদের মার্কা বাদ দিয়ে যেহেতু নৌকা নিয়ে 2 বার নির্বাচন করেছেন, তো ওই বিপদে তারাও আছেন। যাই হোক, ওটা হবে না। আমি বলতে চাই যে এখন রাজনীতিতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে। খালেদা জিয়া নাম বদল করলেন কেন? কিসের নাম বদল? মানে এই যে তত্ত্বাবধায়ক সরকার থেকে নিরপেক্ষ সরকার, এটা একটা কৌশল। আমি বললাম যে শিফট করবেই, এটা এক জায়গা থেকে একই কৌশলে সবসময় খেলবে না। একই মাঠে কৌশল অবলম্বন করে প্লেয়ারও চেঞ্জ করে। আপনি দেখবেন যে কিছুক্ষণ পর একটা প্লেয়ারকে ভালো খেলতেছে, তাকে চেঞ্জ করে আরেকজনকে দিয়ে দিল, অর্থাৎ ওর কৌশলটা ধরে ফেলেছে। এটা কৌশলে খেলা। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু রোনালদো বলেন, মেসি বলেন, আর আমাদের আরেকজন কি এর নাম, ব্রাজিলের, যাক ভালো খেলেও মাঠ থেকে উঠতে হয়। কিন্তু বিষয়টা হলো, আমার ভাই ফিরোজ শাহ মন্ত্রীও ছিলেন, প্রেসিডিয়াম সদস্য, জিনিসটা বুঝতে পারেননি আমার মনে হয়। যা সরি, আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন, আমার ছোট ভাই মাননীয় সংসদ সদস্য অনেকগুলো কথা বলেছেন, হলে উত্তর দেওয়া ঠিক হবে না, দরকারও নেই। শুধু এইটুকু বলতে চাই, আপনাদের আমলে কোন নির্বাচন যে সুষ্ঠু হবে উইদাউট তত্ত্বাবধায়ক, উইদাউট সহায়ক, উইদাউট নিরপেক্ষ, তার প্রমাণ আপনি এমপিওর আগে 1972 সালে নির্বাচনে একটু উদাহরণ দিয়ে দিই। তখন দাউদকান্দির এটা ভোট কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্সে নিয়ে এসে ঢাকাও গানানো হয়েছে, কাকে হারাবে। তো সেই কারণে আমি শুধু এটা উল্লেখ করতে চাচ্ছি এই জন্য যে 2014 সালে নির্বাচন আমরা যাইনি, আমরা ভুল করেছি, অনেকে আপনি আমার কি জানতে ইচ্ছে করছে কেন এই কাজটা হয়েছিল, মানে হেলিকপ্টার দিয়ে যাকে জিতাতে হবে আরেকজন জিতে যাচ্ছেন, সেটা নাম উল্লেখ করতে চাই না, মানে ওনাকে হারাতে হবে, তাই হেলিকপ্টার করে বাক্স নিয়ে আসছে।
যাক, আমি তকটে যেতে চাই, শুধু মনে করে দিচ্ছি 2014 সালের নির্বাচনে আমরা নাকি ভুল করেছি। আমি মনে করি আমরা ভুল করিনি, কারণ আজকে ছোট ভাই মিল্লাত মাননীয় সংসদ সদস্য শুধু মনে করিয়ে দিতে চাই রাজকোণ অনুষ্ঠানে 2014 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নির্বাচনে অংশগ্রহণ না করে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, বাংলাদেশে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা স্বীকার করি। এই কারণে বিগত 3টি বছর, 2 বছর প্রায় শেষ আর বাকি, একটি নির্বাচন সমালোচনা ছাড়া রাকিব সাহেব করতে পেরেছেন কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় হলো বারবার মূলত রাকিব সাহেবেরই, মানে এই যে নির্বাচন কমিশন প্রধান উনি বলেছেন যে আমরা মনে করি যে উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, মেয়র ইলেকশন, সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে একটা সুষ্ঠু ভোটের উদাহরণ উনি সৃষ্টি করতে চেয়েছিলেন। যাওয়ার বেলায় অন্তত 5 বছরের বদনামগুলো গুছাবার জন্য, সেটা আমি যুক্তি বলছি যে আমরা 1 লক্ষ ভোট পেয়েছি, 80,000 90,000 যত ভোটে হেরে গিয়েছি, আমরা কিন্তু ভোট বর্জন করে আসিনি। আমরা প্রমাণ করে দিয়েছি, যা বলেছি যে আমরা ভোট থাকবো, ভোট গণনা পর্যন্ত থাকবো। কিন্তু বিপদ হলো আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের বাড়ি ওনার বাড়ি বেশি দূরত্ব না, কাছাকাছি আমার ওনার বাড়ি, উনি বলেছেন যে বিএনপিকে একবারে আন্ডারস্টিমেট করা যাবে না। যারা একটা অচেনা লোককে দিয়ে 90,000 ভোট পেয়েছে, সেই দলটাকে মিল্লাত সাহেব আপনারা বাইরে রেখে যদি 2000 আপনাদের ভাষায় 2019 সালে যে ভোটটা ফিরোজ ভাই করতে চান, সেটা কি গ্রহণযোগ্য হবে? সেই কারণে আমরা যে নামেই ডাকেন, তত্ত্বাবধায়কে ডাকেন, নিরপেক্ষে ডাকেন, সহায়কে ডাকেন, অন্তত আল্লাহর নামে আপনারা দয়া করে এই রেওয়াজটা যেটা সৃষ্টি করেছে প্রয়াত জিল্লুর রহমান সাহেব, এই চার্জ কমিটিতে একটা প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, এটা থেকে বাইর করে নিয়ে গ্রহণযোগ্য লোকের দিয়া একটা নির্বাচন কমিশন গঠন করেন। করার পরেই তো আমরা আপনাদের অধীনে নির্বাচনে যাব না, এটাকে আমরা আগে বলেছি, এখন তো আমরা বলছি না, আমরা বলছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেটাকে যে নামে ডাকেন, তত্ত্বাবধায়কে ডাকেন, নিরপেক্ষ সরকারে ডাকেন, সহায়কে ডাকেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী। সংবিধান বদলাবার ক্ষমতা আপনাদের আছে, যেহেতু সংবিধান বদলানো হবে না সেটা তো 300 জনে আপনারা পার্লামেন্টে, ফিরোজ ভাইরা তো সরকারি দলে 300 জনে আপনারা ইচ্ছা করলে সংবিধানও পরিবর্তন করে আপনারা সহায়ক বসাতে পারেন, নিরপেক্ষ বসাতে পারেন, তত্ত্বাবধায়ক বসাতে পারেন। আপনার কি মনে হচ্ছে যে সহায়ক সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছেন, বা আপনাদের নেত্রী কি বোঝাচ্ছেন খালেদা জিয়া, সেটা বলতে একটু দেরি হয়ে যাচ্ছে? কারণ এটা তো দেরি এখনো হচ্ছে না, ধীরে যারা চলে তারা জয়লাভ করে। আমার কথা হলো, আগে বলেছে সব রাজনৈতিক দলে একটা কৌশল থাকে। আমরা যদি সব কথা এখনই বলে দিই, আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের শীর্ষ পর্যায়ের নেতারা আছে, অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন। এখন আমি যেটা বলি যে আমাদের আগে বলতে, বারবার একই কথা বলতে, বিএনপি শেষ নিঃশেষ, সবাই বলে, আপনাদের নেতারা যেই অভিযোগ আমি এই ডাক্তার হাবিব মিল্লাত এখানে একটু এটার উত্তরটা আপনি কেন শেষ হলাম নির্বাচন আমি বলি, আপনারা বলেছেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বেগম খালেদা জিয়া 2005 সনে, তারপর 2014 সনের 5ই জানুয়ারিতে। এই যদি বুদ্ধিমত্তা, আমি এক কথা বারবার বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, যে 600 স্কুল পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে 2072 সালের কথা আমি আসবো, তো সেই করে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তারপরে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আরো 3 মাসের অবরোধ দেখে, যে অবরোধটি আজকে পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। এই যদি বুদ্ধি বিএনপির মাথায় থাকে, আল্লাহর রহমতে আওয়ামী লীগকে কিছু করতে হবে না। বিএনপি যে কৌশল নিয়েছে আমরা খুব খুশি, বিএনপি এই ধরনের কৌশল আলো নেক, তারা ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, আমরা খুশি থাকবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে 72 সালের দাউদকান্দির একটা নির্বাচনের কথা বলা হয়েছে। আমি তখন সত্যি খুবই ছোট ছিলাম, সে নির্বাচন সম্বন্ধে পরে জেনেছি। যদি সেটা দোষের হয়েও থাকে, স্বীকার করে নিচ্ছি দোষের হয়েছে। 300 সালে যেতে হবে কেন? অনেক দোষ তো এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হয়েছে, এবারে উপজেলা নির্বাচনে। আরে উনি 72 থেকে শুরু করেছে, আমাকে বলার সুযোগ দিবেন। 300 সিটে নির্বাচন হয়েছে, ওনারা সেই 72 সন থেকে শুরু করে ওই একটি নির্বাচন কেন্দ্রের কথা প্রত্যেকটি টকশোতে বলেন। সেবারও কিন্তু 299টি সম্বন্ধে কোনো কথা বলতে পারেননি।
পরবর্তী নির্বাচন আওয়ামী লীগের সময় গেছে, তারাও সে কথা বলে না। তারা এবার বলেছে যে আমরা একটা নির্বাচনের কথা বলি, ওনারা তো নির্বাচন জিয়াউর রহমানের সময় হ্যাঁ না নির্বাচন হয়েছে, 102 ভাগ ভোটও পড়েছে, এই ব্যাপারেও তো আমরা বলতে পারি। আমরা তো বলতে পারি পত্রিকার হেডিং ছিল মাগুরা নির্বাচনের পরে মা গুড়া গুড়া, মানে মাকে ভেঙে ফেলা হয়েছে, এই ধরনের কথাবার্তা আমরা পত্রিকায় দেখেছি। সেটা না বলে আমি একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে নির্বাচন কমিশন খারাপ, যে নির্বাচন কমিশনকে আপনারা মানেন না, যে নির্বাচন কমিশনের আপনারা সংসদ নির্বাচনে যান নাই, সেই নির্বাচন কমিশনের আন্ডারে যখন আপনারা 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে জিতলেন, একটি কথা কেন আপনারা বলেননি? আপনারা যখন বিভিন্ন সিটি কর্পোরেশনে আবার নারায়ণগঞ্জে যখন হারলেন, না আপনার বোধহয় ভুলে গেছেন ডাক্তার হাবিবে মিল্লাত, গাজীপুর নির্বাচনের কিন্তু একদম বিকাল পর্যন্ত বিএনপি বলছিল নির্বাচন খুবই খারাপ হচ্ছে, সরে যাবে, তারপরে 1 লাখের বেশি ভোটে যখন সেটা তো আমি ভুলি নাই, তো উনি ভুলে গেছেন। আমি বলেছি আপনারা একটা কথাও বলেননি নির্বাচনে জেতার পরে, এবং নির্বাচনে আপনারা চিটাগাং নির্বাচনে সকাল 11টার সময় আপনারা মাঠ ছেড়ে চলে গেলেন, ঢাকাতে একই কাজ করলেন। কেন আপনারা নির্বাচন, নারায়ণগঞ্জের এর আগে নির্বাচনে আপনারা মাঠ ছেড়ে গেছেন? আপনারা নির্বাচনে ক্যান্ডিডেট কেমন দেবেন? আপনাদের যদি শক্তিশালী ক্যান্ডিডেট না থাকে, আপনারা যদি প্রার্থী বাছাই ভুল করে থাকেন, তার দায়িত্ব আওয়ামী লীগ নিবে না। বলে নারায়ণগঞ্জে আমাদের দুর্বল ক্যান্ডিডেট ছিল, আপনার কি আমরা আওয়ামী লীগ যে হাতে পায়ে ধরেছিল আপনারা দুর্বল ক্যান্ডিডেট দেন? আপনাদের শক্তিশালী ক্যান্ডিডেট সারা দেশব্যাপী আপনারা দিতে পারেন নাই, সে দোষটা তো আমাদের উপর আপনারা দিতে পারেন না। আপনারা বলেন যে মানে আপনি মনে করেন না যে বিএনপি কে নির্বাচনে আনবার জন্য কোন স্পেস, কোন সংবিধান অনুযায়ী কোন জেস্চার দেখানোর এবার আমি একটা স্পষ্ট করে কথা বলে দিতে চাই, আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে সমানভাবে দেখি, প্রত্যেকটি দলকে জামাত বাদ দিয়ে আমরা সমচোখে দেখার চেষ্টা করি, সেই বিএনপিকে সেভাবেই দেখি। বিএনপিকে এমন কোনো কিছু করার জন্য তাদেরকে তোয়াজ করে আনতে হবে, আওয়ামী লীগ এটা মনে করে না। আওয়ামী লীগ মনে করে বিএনপি যদি টিকে থাকতে চায়, বিএনপি যদি গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতি করতে চায়, বিএনপি যদি ক্ষমতার অংশদায়িত্ব চায়, অবশ্যই তাকে নির্বাচিত আসতে হবে, যেমন জাতীয় পার্টি আসবে, যেমন জাসদ আসবে, যেমন ওয়ার্কার্স পার্টি আসবে, জাতীয় পার্টিও আসবে কিনা এটা তো শেষ দিন পর্যন্ত। আচ্ছা, এখানে একটা বিষয় মিল্লাত, আমি একটা বিরতি নিয়ে, না বিরতির আগে আমার মনে থাকবে না, বিষয়টা হলো যে উনি বলেছেন যে তোয়াজ করে বিএনপিকে আনার দরকার নেই, আমরাও সরকারকে তোয়াজ করে নির্বাচনে যেতে হবে এমন বিষয় আমাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টা হলো সকলের জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন। আপনার সাথে আর মাননীয় প্রধানমন্ত্রীর যে লাস্ট বক্তব্য বা পত্রপত্রিকা, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে, বিএনপিকে না সকল দলকে নির্বাচন আনার জন্য, কিন্তু ছোট ভাই মিল্লাদের কথার সাথে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কথার কিছুটা ফারাক আমি বুঝতে পেরেছি। আমি ওনার সাথে এটা তর্কে যেতে চাই না, বিষয়টা হলো আমি স্পষ্টভাবে বলেছি না কোনো ফারাক নেই, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে চালান আমরা সেভাবেই চলি, উনি আমার নেত্রী, কিন্তু আপনি হয়তো ভুল বুঝেছেন। আমি বলেছি কোন পার্টিকে তোয়াজ করে হাতে ধরে পায়ে ধরে আনা হবে না, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। হাতে পায়ে ধরার জন্য আমাদের প্রয়োজন নাই, আমরাও আপনারা যেরকম দল, আমরাও একটা রাজনীতি অবশ্যই স্বীকার করছি, সেই কারণে আমি একটা আপনারাও বিরতির নিবন্ধিত রাজনীতি দল, আমরাও নিবন্ধিত রাজনীতি দল, আপনাকে জিজ্ঞেস করতে ফিরোজ ভাইরাও নিবন্ধিত রাজনীতি দল, সেখানে কাউরে তোয়াজ করে কেউ রাজনীতি করবে যে একটা আসলে মানে এই ক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের বিষয়ে, নির্বাচন কমিশনের বিষয়ে আওয়ামী লীগের থেকে একটা স্পেস দেওয়ার ইন্টেনশন, মানে একটা যে উদ্দেশ্য বা প্রবণতা আসলে প্রত্যাশিত ছিল কিনা, একটা বিরতির পর দর্শক তাই নিয়ে আলোচনা করতে চাই। ফিরে আমরা আজকে কাজী ফিরোজ রশিদ এমপি, আমি আপনার কাছে দুটো প্রশ্ন জানতে চাইবো। এক, বিএনপি তার সহায়ক সরকার বলতে কি বোঝাতে চাইছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনের জন্য খুব জরুরি কিনা? কারণ আপনার দল যদিও সিদ্ধান্ত নিশ্চয়ই বদলাতে পারে, কিন্তু অক্টোবর থেকে বলছে 300 আসনে প্রার্থী দেবেন, আপনারা পুরোপুরি নির্বাচনী আমেজে আছেন। আওয়ামী লীগ নির্বাচনী আমেজে আছে, আওয়ামী লীগ ইশতেহার পর্যন্ত রেডি করে ফেলছে আগামী 3 মাসের মধ্যে। বিএনপি কি ধরনের সরকার হলে আসলে নির্বাচনে যাবে সেটা এখনো পরিষ্কার নয়, এটা রাজনৈতিক অনিশ্চয়তার জন্য ভালো হচ্ছে কিনা। আর অন্যদিকে আওয়ামী লীগ তাদের এত ভালো সময় যাচ্ছে, এই সময়ে আসলে তাদের একটা স্পেস বা বিএনপিকেও নির্বাচনে আনবার ক্ষেত্রে তাদের আন্তরিকতাটা প্রদর্শন করতে কিছু কিছু কথা বলা প্রয়োজনীয় ছিল কিনা, মানে প্রত্যাশিত ছিল কিনা। যেমন ধরুন নির্বাচনকালীন সরকারে আসলে এবারও সর্বদলীয় হবে কিনা, সংসদের বাইরের দলকেও আসলে ঢুকতে দেওয়া হবে কিনা, এরকম কিছু ইঙ্গিত তো আমরা পেতেই পারতাম। এত ভালো কথা আছে আপনার কথায়, আপনি বলতেছেন শুনতে ভালো লাগে। বাস্তবে হচ্ছে যে এটা কিছুই মানার কোনো এই মানসিকতা কেউ নেই। অর্থাৎ যুদ্ধে কেউ পরাজয় স্বীকার করতে চায় না, সৈন্য সংখ্যা যাই থাকুক,
মনোবল যাই থাকুক, কেউ পরাজয় স্বীকার করতে চায় না শেষ বুলেটে থাকা পর্যন্ত, কিন্তু কৌশলের কাছে সবসময় পরাজয় বরণ করতে হয়। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতা আছে, তাদের তিক্ত অভিজ্ঞতা আছে ক্ষমতার বাইরে থাকার। আমি আর পিছিয়ে কোনো কথায় যাব না, সেটা খারাপ দেখাবে। তাদের তিক্ত অভিজ্ঞতা আছে, খালি এই কথা বললাম, যদি কেউ বোঝার বুঝে নেবেন। অতএব সে কোনো কৌশলে পা দেবে না, তার নিজেই কৌশলের পথে সে এগিয়ে যাবে, এটা হলো আমার ব্যক্তিগত ধারণা। অতীতে যদি কোনো ভুল করেও থাকে, কাউকে দাঁত দিয়েও থাকে, এবার সে ভুলও করবে না। আমি তো ওপেন বলতেছি যে আপনি বারবার কনফিডেন্টলি এই কথাটি বলছেন যে এবার কোনো ছাড় হবে না। না, আমাদের ব্যাপার না তো এটা। আমি যেটা বুঝতে পারি, একজন রাজনীতি ছাত্র হিসেবে দীর্ঘদিন দেখে আমি বুঝতে পারি যে এখান থেকে কোনো ছাড় দেবে না। তারা সংবিধান যা আছে সেই অনুপাতে একটি নির্বাচন দিকে এগিয়ে যাবে। কারণ তার সামনে কি আছে আপনি দেখেন, তার সামনে এখন পদ্মা ব্রিজটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটাকে শেষ করতে হবে। এই যে মেট্রো রেলগুলো শেষ করতে হবে, তার সামনে বড় বড় প্রজেক্টগুলো আছে, বিদ্যুতের সংসমতায় সম্পূর্ণ অর্জন করতে হবে। এই যে 41 এখন 50 সাল হবে স্বাধীনতার 2021 সালে। অতএব এই 21 সাল যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আমরা স্বাধীন করেছি, আওয়ামী লীগের নেতৃত্বে, তখন তার কোন দল, সেই আওয়ামী লীগ এই কাজটা ছেড়ে দিবে? আমি যতই চেষ্টা করি, এখন কৌশল করতে পারি আমি, সেটা অন্য কথা। সে কৌশল আমি জানাবো কেন? উনিও করতে পারি, আমিও করতে পারি। তা আওয়ামী লীগ আমাদের কৌশল জানবে, সে তার নিজে কৌশলে এগোবে, এইটা হলো নিয়ম। আপনাকে আমি বলতে চাই যে যেখানে যে অবস্থা আছে, কথাবার্তা অনেক হবে, আশার প্রদীপ আপনারা দেখাবেন। এই টক শোতে অনেকগুলো 22টি চ্যানেলে আপনি প্রতিদিন দেখবেন একজন এক অভিমত দিয়ে যাচ্ছে, কিন্তু একদম সাদা মাটা। আমি কোনো ডাইনে বা কোথাও যেতে চাই না। কথা হলো যে আওয়ামী লীগ কখনো নিজে পরাজয়ের কফিনে নিজে প্যারাক ঢুকবে না, অসম্ভব ব্যাপার। কারণ সে দেখেছে রাজনীতিক বাইরে থেকে তার তিক্ত অভিজ্ঞতা, সেই জন্য সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে এবার আওয়ামী লীগ কিন্তু যাচ্ছেন। এবং আওয়ামী লীগের আলটিমেটলি কি করবেন সেটা আওয়ামী লীগের যত লোক, উনি বলুক আমি বলি, উনি বলুক, বা আওয়ামী লীগ আরো বড় নেতাদের এখানে আনেন, 2 বছরের পরিস্থিতি বদলে যেতে পারে না? অনেক কিছু পারে, শেষ মুহূর্তে করতে পারেন। আওয়ামী লীগ তারা দেখবে যে কোন পন্থাটা নিলে, ইয়েস, যদি মনে করে যে একদম একটা নির্বাচন করে সরকার গঠন করবে, তাহলে তার জয় সুনিশ্চিত করে ফেলাবেন। ওনার জয় আনার জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ তাই করবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি দুঃখিত, জয়নুল আবেদিন। আসলে বিষয়টা হলো যে আমাদের ভাই সংসদ সদস্য মিল্লাত, উনি আসলে লন্ডন থেকে আসছে, লেখাপড়া শিখে, ভালো ঘরের মানুষ, ভালো ডাক্তার, কেন যে আসলো আমাদের মতো রাজনীতিতে এটাও বুঝতে পারি না। কিন্তু কথাগুলো অনেক ভালোই বলে, যে মনে হচ্ছে যে দলের জন্য খুব ডাই হার্টেড। এটা নিয়মে না, এমপি তো আমরা সাময়িক 5 বছরের জন্য, কিন্তু দল তো সারা জীবন জন্য করি আমরা। সে কারণে আমার মনে হয় উনি আমাদের কতগুলো মানুষ বলছে যে 212 জন মানুষ মেরে ফেলেছি, যারা গান পাউডার দিয়ে বাসের মধ্যে মানুষ মারতে পারে, যারা সরকারি কর্মকর্তাকে উল্লঙ্ঘ করে রাস্তা দাঁড় করিয়ে রাখতে পারে, তাদের মুখে বিএনপির আন্দোলনে মানুষ মরার কথা বলা শোভা পায় না। তা আমি মনে করি আওয়ামী লীগের আওয়ামী লীগ মনে করে তারা ক্ষমতা আছে। আমার ফিরোজ ভাই, যে শ্রদ্ধেয় ফিরোজ ভাই যে কথাটা বলেছে, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় 50 বছর পালন করার জন্য, একটা কৌশল তারা নিতে পারে, যাদের দলের কৌশল তাদের কাছে থাকবেই। কিন্তু সেই কথাটা এখানে আমরা আপনারা যুদ্ধ করে, যে ভাই ছোট ভাই হয়তো অনেক ছোট ছিল, যুদ্ধ করতে পারেনি। বাংলাদেশের মানুষ দুঃখ ভরাকান্ত হৃদয়ে বলতো, পশ্চিম পাকিস্তানের সোনার দাম 150 টাকা, পূর্ব পাকিস্তানের 300 টাকা, কেন এই অত্যাচার সহ্য করবো না, দেশ স্বাধীন করব। স্বাধীন করে ফেলছি, স্বাধীনতার পর সুখে থাকবো, সুখে থাকতে পারছি না, গণতন্ত্র ব্যাহত হচ্ছে। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি জায়গায় নিয়ে আসাই তো সবার মূল উদ্দেশ্য। সে মূল উদ্দেশ্য, লক্ষ্য সবার কিন্তু এক, সংবিধান। সংবিধান তো দেশের জন্য, মানুষের জন্য, সংবিধান তো আমাদের সবার জন্য। সে সংবিধানে পরিবর্তন করা সহজ, করতে পারে। কিন্তু ফিরোজ ভাই এই কথাটা স্বীকার করছেন যে আওয়ামী লীগ ক্ষমতা দিবে না কোন দলকে, যদি এইটাই ঠিক করে রাখে, এটাই তাদের সিদ্ধান্ত, এক সেকেন্ড এই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে যতই বলেন যে মহামান্য রাষ্ট্রপতির সার্চ কমিটি, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কাউরে নিয়োগে দেওয়া,
ইট ইজ নট পসিবল। মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা বারবার বলছেন, যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো পুনরুদ্ধারও করতে হবে। সেই কারণে সব দলের মতামত নিয়ে যদি একটি নির্বাচন করা যায়। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি মনে করেন কিনা যে বিএনপি নির্বাচনী দৌড়ে 2019-এর নির্বাচনী প্রস্তুতির দৌড়েও পিছিয়ে পড়ছে? জাতীয় পার্টি প্রস্তুত হচ্ছে, আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছে, বিএনপি এখনো ঠিক করতে পারেনি। আমার মনে এটা আমার শেষ উত্তর মনে হচ্ছে, সময় শেষ। জি, উত্তর এইভাবে আমি দিতে চাই। আওয়ামী লীগ যেভাবে বলছে যে বিএনপিকে তোয়াশ করে নির্বাচনে আনবে না, বিএনপিও আন্দোলন করে নির্বাচন আদায় করবে। 2019 কেন, 2017 এখন যে চলছে তারই মধ্যে একটা নির্বাচন হতে পারে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছে প্রস্তুতি নেন। এটাই আশার আলো, এবং এটাই আমার কাছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আপনি এখনো মধ্যবর্তী নির্বাচনের আশা ছাড়েন না? না, আমি আমার কথা বলবো, কে কি করছে আমি জানি না। আমি আমার ভাষা বলতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে বাংলাদেশ স্বাধীন করেছি শান্তির জন্য, গণতন্ত্রের জন্য। সে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষ লোক, আমরাও সপক্ষ। আপনি আপনার এলাকায় প্রস্তুত? জি, মানে এই ধরুন 2017 আমরা তো বলি না যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী বলেছে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। উনিও বলেছে 2.5 বছর পরে নির্বাচন, আপনারা প্রস্তুতি নেন। না বলছে, রাইট। এবং সেটা গত জুলাই মাসে একটা কথা বলেছে। এবারও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সকল দলের গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন জনগণকে উপহার দেখ, তারপর দুই দল মিলে বা সব দল মিলে কোনটা হবে, তত্ত্বাবধায়ক হবে, নিরপেক্ষ হবে না সহায়ক হবে, এটা ঠিক করে নেবে। অসংখ্য ধন্যবাদ জয়নুল আবদিন ফারুক, কাজী ফিরোজ রশিদ এমপি, হাবিব মিল্লাত। আপনি আমি শুধু গান পাউডারের ঘটনাটা শেষ করবো। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে সাইদ খোকন মির্জা আজমকে শেষ সময় আসামি করা হয়েছিল, কিন্তু আসামিটি করে যে কালু জবানবন্দি দিয়েছিল, সেই কালু তার 4 দিন আগে থেকে বিএনপির জেলখানায় বন্ধ ছিল, জেলখানা থেকে এনে তাকে দিয়ে 164 করানো হয়েছে। সুতরাং উনি যে অভিযোগটি করলেন, সেই অভিযোগটি যে জেলখানা থেকে, জেলের মধ্যে থেকে অভিযোগ যে 164, সেটা কতটুকু সত্য। আর একটা হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন, সে মধ্যবর্তী সময় পার হয়ে গেছে। উনি বলেছেন যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সামরিক সরকারের সময় ধ্বংস করা হয়েছে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য। তার প্রমাণ আজকে দেখেছেন, 7 যে খুন হয়েছিল নারায়ণগঞ্জে, 35 জন লোককে 26 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আইনের শাসন শুরু হয়েছে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হয়েছে। বিচার বিভাগ স্বাধীন মনে করা যাবে না। আপনারা তো একটা ভালো কথা বলতে পারেন। এই প্রশ্নটি যে একটি বিচার, সেটি দিয়ে আসলে স্বাধীন মনে করা যায় কিনা, দর্শক এই বিষয়টি নিয়ে আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, 4 নেতার হত্যাকাণ্ড, কিন্তু আপনারা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করেন নাই আপনাদের ক্ষমতার সময়। নারায়ণগঞ্জে 7 খুনের প্রত্যাশিত রায় নিয়ে আজকের আলোচনা। দ্বিতীয় পর্বে থাকবেন বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দর্শক থাকবেন আপনিও।